আজকে ভালো ঠেকছে না। যেভাবে ফুঁসে উঠছে, দুপুরের আগেই আমাদের এই উঠান ভাসিয়ে দেবে মনে হচ্ছে। আগের বছরের বন্যার কথা মনে আছে তোমার? সেবার তো চোখের পলকে ঘরের চাল পর্যন্ত পানি উঠে আমাদের সব শেষ করে দিয়েছিল। এই ধ্বংসের স্মৃতি আমি কোনোদিন ভুলবো না। এবারও যদি তেমন কিছু হয়, তবে এই ভাঙা ঘর বাঁচানোর কোনো উপায় আমার জানা নেই। আমাদের সংসারের অবস্থা দিন দিন যেভাবে খারাপ হচ্ছে, তাতে নতুন করে বাঁশ খুঁটি কেনার সামর্থ্যও তো আমাদের আর নেই গো। খালের ধারেই আমাদের জন্ম, আর এখন এখানেই মরণ। তবে এই বয়সে এসে এমন ক্লান্ত শরীর নিয়ে প্রকৃতির সাথে লড়াই করা বড্ড কঠিন। লড়তেই হবে। এই ভরা বর্ষায় আমাদের যদি ঘর ছাড়তে হয়, তবে মাথা গোজার মতো কোনো ঠাঁই পাবো না এই তল্লাটে। তুমি ঘরের চাল ডালের হাঁড়িগুলো একটু দেখে রাখো তো। আজকে রাতটা অন্তত ভালোই ভালোই কাটলে হয়। এই বর্ষা সহজে আমাদের ছাড়বে না। আমি এক্ষুনি ভেতরে গিয়ে সব গুছিয়ে রাখছি। রমেশ, দেখেছো ঘরের মেঝেটার কি অবস্থা হয়েছে? পুরো ঘরটাই কেমন স্যাঁতস্যাঁতে আর ঠান্ডা হয়ে আছে। এখানে শ্বাস নিতেও আমার কষ্ট হচ্ছে। খালের ধারের এই জীবনে এগুলো একদম সাধারণ ব্যাপার সুনিতা। বর্ষাকাল এলে আমাদের ঘরের মেঝেতে এমন একটু আধটু পানি জমে ওঠেই। কিন্তু আমি তো কখনো এমন পরিবেশে থাকিনি রমেশ। চারিদিকের এই থই থই পানি আর টিনের চালের বিকট শব্দে আমার বুকটা ভয়ে কাঁপছে। শহর ছেড়ে এই আঁচপাড়া গায়ে অভাবের সংসারে এসে তোমার কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া আমাদের তো উপায় নেই। আমি তো মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু খালের এই পানি যেভাবে ঘরের দিকে এগোচ্ছে, তাতে আমার মনে হচ্ছে আমরা সবাই ডুবে যাব। এমন অমঙ্গল কথা মুখে এনো না। মা আর বাবা কত বছর ধরে এই খালের পাড়ে আছে, তারা তো ঠিকই বেঁচে আছে। তারা অভ্যস্ত রমেশ, কিন্তু আমার কাছে এই পুরো জীবনটাই বড্ড অচেনা আর ভয়ঙ্কর। সংসারের এই নির্মম বাস্তবতার মুখোমুখি আমি কখনো হইনি। ভয় পেও না সুনিতা, আমি তো তোমার পাশেই আছি। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, তুমি একটু ধৈর্য ধরো। ও ছোট বউ, কি করছো তুমি? ওটা তেলের হাঁড়িটা ওভাবে মাচার কায়দায় না রাখলে ধপাস করে নিচে পড়ে ভেঙে যাবে যে। আমি তো আসলে ইচ্ছে করে করিনি দিদি, রান্নাঘরটা গোছানো ছিল না, তাই ভাবলাম জিনিসগুলো একটু গুছিয়ে একপাশে সরিয়ে রাখি। শহরের মেম সাহেবকেই ভাঙা রান্নাঘর গোছাতে কে বলেছে শুনি? কাজের ধরন না জেনে হাত দিলে আমাদের অভাবের সংসারে লোকসান বাড়ে। আপনি কেন সারাক্ষণ আমাকে ওভাবে কথা শোনান দিদি? আমি তো এই পরিবারের অংশ, একটু সাহায্য করতে চাওয়া কি আমার অপরাধ? সংসারের চাপ যখন নিজের ঘাড়ে পড়বে তখন বুঝবে। সকাল থেকে রাত পর্যন্ত একা খাটতে খাটতে আমার হাড় মাস খালি হয়ে গেল। আমি তো আপনার কাজ ভাগ করে নিতেই চাইছি দিদি, কিন্তু আপনি তো আমাকে কোনো সুযোগই দিচ্ছেন না, উল্টো ভুল ধরছেন। সুযোগ দেওয়ার সময় এটা নয় ছোট বউ। খালের পানি ঘরের দোরগোড়ায়। এখন যদি তোমার ভুলের জন্য খাবার নষ্ট হয়, তবে উপোস থাকতে হবে। আমি শুধু নিজের দায়িত্বটুকু পালন করতে চেয়েছিলাম দিদি, আপনাকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্যই আমার ছিল না। ও দিদি, ঘরের অবস্থা তো বড্ড করুণ দেখছি। তা শহরের নতুন ছোট বউকে তো দেখছি না, সে কি বিপদেও ঘুমোচ্ছে? আর বলো না শান্তি, চারিদিকে পানি উঠছে আর সে নাকি ঘরের স্যাঁতস্যাঁতে মেঝের গন্ধ সইতে পারছে না, সারাক্ষণ মুখ ভার। আমি তো আগেই বলেছিলাম, ওই রূপবতী বউ দিয়ে খালের ধারের অভাবের সংসার চলবে না। ঘরে লক্ষ্মী আসার পর থেকেই অশান্তি বেড়েছে। প্রথম প্রথম তো কিছু বলিনি, কিন্তু এখন দেখছি বড় বউ কবিতার কথাই ঠিক। শহরের মেয়ে সংসারের কোনোই কাজে লাগে না, শুধু বোঝা বাড়ছে। তুমি প্রথম থেকেই শক্ত হাতে হাল ধরো দিদি, নইলে কিন্তু ছোট বউ তোমার শাশুড়িগিরি কেড়ে নেবে। ওর চাল চলন ভালো ঠেকছে না। আমার সংসারে আমি থাকতে কাউকে ছুরি ঘোরাতে দেব না শান্তি। ঘরের নিয়ম সবাইকে মানতেই হবে, সে শহরের হোক আর যেখানেরই হোক। আমি তো তোমার মঙ্গলের জন্যই বলি দিদি। বড় বউ দিনরাত খাটছে, আর ছোট বউ এসে ঘরের কোণে খটাসপনা করছে। ঠিক বলেছ, আমার মনে সন্দেহটা তুমি আরো বাড়িয়ে দিলে। এখন থেকে ওর ওপর কড়া নজর রাখতে হবে। কি রে রতন, খালের জল তো বেশ ওপরে উঠেছে। তা জালে আজকে কেমন মাছ পড়লো? সংসারের জন্য আজকে চাল ডাল কিনতে হবে যে।
খালের জল বাড়লেও জালে কোনো মাছ নেই বাবা। আজকে সকাল থেকে 3বার জাল ফেললাম, শুধু কিছু চুনোপুঁটি ছাড়ার কিচ্ছু ওঠেনি। এ কি যে সর্বনাশে কথা বলিস বাবা, মহাজনের ঋণের কিস্তি দেওয়ার দিন তো ঘনিয়ে এলো, আজকে চাল না কিনলে ঘরে হাঁড়ি চড়বে না। আমি নিজেই মাথায় হাত দিয়ে বসে আছি বাবা। এই ভরা বর্ষায় যদি আয় রোজগার এভাবে বন্ধ হয়ে যায় তবে ঋণের চাপ সামলাবো কিভাবে? খালের জল যেভাবে বাড়ছে তাতে কতদিন পর মাছ ধরাও বন্ধ হয়ে যাবে। প্রকৃতির এই মার আর মহাজনের তাগাদা, আমরা তো পুরো ডুবে গেলাম রে। রমেশ নাকি শহরের কিছু লোকের কাছ থেকে টাকা ধার করেছে, সেই হিসাবও তো মেলাতে পারছি না। চারিদিক থেকে শুধু দেনার দায় চাপছে। রমেশ আবার কার কাছ থেকে টাকা নিল? জল বাড়ছে কিন্তু আয় কমছে, এই বাস্তবতায় আমাদের এই ছোট সংসারটা যে একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। তুমি ভেঙে পড়ো না বাবা, আমি কালকে আবার একটু সকাল সকাল বের হব। ঈশ্বরের উপর ভরসা রাখা ছাড়া এখন আর উপায় নেই। রমেশ, এগুলো কিসের কাগজ? তুমি সকাল থেকে লুকিয়ে লুকিয়ে কিসের হিসেব করছো? আমাকে কিছু লুকোচ্ছ না তো তুমি? এগুলো আসলে ঋণের কাগজ সুনিতা। আমি শহরের এক দালালের কাছ থেকে অনেকগুলো টাকা ধার করেছিলাম, এখন তারা সুদে আসলে সব ফেরত চাইছে। তুমি এত টাকা ধার করলে কেন রমেশ? আর বাড়ির কেউ এই ঋণের কথা জানে না, বাবা মা জানলে তো খুব অশান্তি হবে। না সুনিতা, বাড়ির কেউ জানে না। খালের ধারের এই অভাব মুছতে আর নতুন ব্যবসার আশায় টাকাটা নিয়েছিলাম, কিন্তু সব টাকা ডুবে গেল। এখন উপায় কি রমেশ? টাকা যদি সময় মতো শোধ করতে না পারো তবে তারা কি করবে? আমাদের কি ভিটে মাটি ছেড়ে চলে যেতে হবে? ঠিক সময়ে টাকা না দিলে তারা আমাদের জমির এই শেষ অংশটুকু কেড়ে নেবে। আমি নিজের ব্যর্থতার জন্য আজ পুরো পরিবারকে ডুবিয়ে দিচ্ছি। আমি বুঝতে পারছি সমস্যা শুধু এই বন্যা নয়, ভেতরের এই চরম অর্থকষ্ট আমাদের গ্রাস করছে। আমাদের সবাইকে এখন শক্ত হতে হবে রমেশ। আমি সত্যি কোনো পথ খুঁজে পাচ্ছি না সুনিতা, আমার বড় ভয় করছে। তুমি এখন এই কথাটা এখন মা বা দাদাকে বলো না। হাত চালাও কবিতা, হাত চালাও। পানি যেভাবে বাড়ছে, ঘরে চালের বস্তাগুলো ডুবে গেলে এই বর্ষায় না খেতে পেয়ে মরতে হবে। আমি তো একাই টেনে যাচ্ছি মা, কিন্তু শহরের ওই আদুরে ছোট বউকে দেখো, একটা কাঠের আঁটি তুলতে গিয়েও তার জান বের হয়ে যাচ্ছে। দিদি, আমি কিন্তু বসে নেই। আমার সাধ্যমতো আমিও এই ভারী চালের বস্তাটা টানার চেষ্টা করছি। এমন বিপদের দিনেও আমাকে কেন খোঁটা দিচ্ছেন? খোঁটা নয় ছোট বউ, এটাই বাস্তব। খালের ধারের এই সংসার টিকে থাকতে হলে শুধু ঘরের কোণে বসে থাকলে চলবে না, জান লড়িয়ে লড়তে হবে। মা ঠিকই বলেছে, এখানে রূপ দিয়ে পেট ভরবে না। আজ যদি এই ঘরের খাবার নষ্ট হয় তবে এই অভাবের সংসারে সবাই না খেয়ে মরবে। আমি তো পালিয়ে যাচ্ছি না দিদি, কষ্ট হলেও আমি কাজটা শিখছি। প্রথমবার চোখের সামনে বন্যা দেখছি, আমারও তো ভয় করছে। ভয়ের সময় এটা নয় বৌমা, এখন হলো বুক দিয়ে ঘর বাঁচানোর সময়। বড় বউ, তুমি ওপাশ থেকে ধরো, আমরা একসাথেই বস্তাটা তুলি। হ্যাঁ মা, তুমি একদিক ধরো, ছোট বউ তুমি নিচ থেকে ঠেলা দাও। সুশান্ত কাকা, খালের পানি তো আজ সব সীমা ছাড়িয়ে গেল। তোমার উঠানে তো ইতিমধ্যেই পানি উঠে গেছে, ঘরের ভেতর এখনো ঢোকেনি তো? ঘরের চৌকাঠ ছুঁই ছুঁই করছে রে বিপ্লব। আজকে রাতের মধ্যে যদি বৃষ্টি না থামে তবে এই বুড়ো বয়সে পরিবার নিয়ে কোথায় দাঁড়াবো জানি না। তুমি একদম চিন্তা করো না কাকা, আমি নৌকা নিয়ে চলে এসেছি। পানি যদি আরো বাড়ে তবে ঘরের ভেতরই আমাদের উঁচু করে মাচা বানাতে হবে। মাচা বানানোর মতো বাড়তি বাঁশ বা দড়িও তো নেই ঘরে বাবা। অমিত আজকে জালে কোনো মাছ পায়নি, সংসারে হাত একদম খালি। ওসব নিয়ে ভেবো না কাকা, আমার ঘরে কিছু বাড়তি বাঁশ আর দড়ি আছে, আমি এক্ষুনি ওগুলো নিয়ে আসছি। অমিত আর রমেশকে সাথে ডেকে নাও। বিপদের সময় তুই যেভাবে প্রতিবেশীর মতো ছুটে এলি বাবা, তোর এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আমার ছেলেরা তো দিশেহারা। আমরা খালের ধারের মানুষ কাকা, একজনের বিপদে অন্যজন পাশে না দাঁড়ালে মানুষ কিসের? তুমি ঘরে গিয়ে সবাইকে একটু সাহস দাও। আচ্ছা বাবা, আমি ঘরের ভেতর যাচ্ছি, তুই সাবধানে নৌকাটা নিয়ে আয়। বৌমা, তুমি এই শক্ত করে দড়ি দিয়ে গিট দেওয়া কোথায় শিখলে? শহরের মেয়েরা তো এসব কাজ পারে না। মা, আমাদের স্কুলে একবার এই বাঁধন শেখানো হয়েছিল,
আমি কখনো ভাবিনি যে শহরের সেই শিক্ষা আজ এই খালের ধারের ভাঙা ঘরে কাজে লাগবে। আমি তো ভেবেছিলাম তুমি শুধু ঘরের কোণে বসে কাঁদতে পারো, কিন্তু আজ এই বিপদে যেভাবে উনুনটা উঁচুতে তুললে তা দেখে আমার ভুল ভাঙছে। আমি তো আপনাদের পর নই মা, এই সংসারেরই একজন। আমি হয়তো গ্রামীণ কাজ সব পারি না, কিন্তু আপনাদের বিপদে আমি হাত গুটিয়ে থাকবো না। কাজের সময় মানুষের আসল রূপ চেনা যায় বৌমা। বড় বউ তো পানির ভয়ে ঘরে গিয়ে বসে আছে, আর তুমি এই হাঁটু পানিতে নিয়ে লড়ছো। দিদিও সকাল থেকে অনেক খেটেছেন মা, ওনাকে দোষ দেবেন না। আমরা সবাই মিলে চেষ্টা করলে এই বন্যার হাত থেকে ঘরটাকে বাঁচাতে পারবো। ঠিক বলেছ বৌমা, আজ থেকে আমিও আর তোমাকে বাইরের মানুষ ভাববো না। বাবা, এই ঝড়ের মধ্যে খালের পাড়ে একা দাঁড়িয়ে কি দেখছো? পানি যেভাবে বাড়ছে তাতে কিনারার মাটি যে কোনো সময় ধসে যেতে পারে। ঘরে চলো। এই ফুঁসে ওটা ঘোলা জল দেখলেই আমার বুকের ভেতরটা কেমন হাহাকার করে ওঠে রে রমেশ। এই কাল নাগিনী খাল আমার শান্তি কেড়ে নিয়েছে। তুমি কেন সব সময় খালের পানি দেখলে এত আতঙ্কিত হয়ে পড়ো বাবা? বন্যা তো আমাদের এখানে প্রতি বছরই আসে, আবার চলেও যায়। তুই যখন বড্ড ছোট ছিলিস রমেশ, তাই কিছুই মনে নেই। ঠিক এরকমই এক বর্ষার রাতে আমার একমাত্র ছোট ভাই এই খালের তোরে একবারে চলে গেছিল রে। কাকা এই খালে ভেসে গিয়েছিলেন? আমি তো জানতাম কাকা শহরে গিয়ে আর কোনোদিন এই গাঁয়ে ফিরে আসেননি। লোকলজ্জার ভয়ে আমি এই সত্য সবার কাছে লুকিয়েছিলাম রে বাবা, কিন্তু খালের এই গর্জন শুনলেই আমার সেই রাতের ভাইয়ের চিৎকারের কথা মনে পড়ে। এখন বুঝতে পারছি বাবা, তোমার এই পানির ভয় বর্তমানের বন্যার জন্য নয়, অতীতের এক বুক ভাঙা ক্ষতির জন্য। হ্যাঁ রে রমেশ, খালের জল বাড়লে আমার মনে হয় এ খাল এবার আমার ছেলেদেরকেও কেড়ে নিতে আসছে। ছোট বউ আর ছোট ছেলে নাকি শহরের দালালের সাথে হাত মিলিয়ে এই ভিটে বিক্রি করার চক্রান্ত করছে। এ কি অলক্ষণে কথা বলছিস শান্তি? আমার রমেশ আর সুনিতা কেন এই খালের ধারে সামান্য জমি বিক্রি করবে? মা, শান্তি পিসি ঠিক বলছে। আমি নিজের কানে শুনেছি রমেশ নাকি শহরে মস্ত বড় ঋণ করেছে, আর এই ছোট বউ নাকি আলাদা সংসার করতে চায়। দেখলে তো দিদি, ছোট বউ শহরে গিয়ে রাজত্ব করবে আর তোমরা এই খালের পানিতে ভেসে মরবে। বড় বউ দিনরাত খাটছে আর ফল পাচ্ছে। আমি এই সংসারে বেঁচে থাকতে কোনো বিভাজন হতে দেব না। কবিতা, তুই রমেশের মুখ থেকে ঋণের কথা শুনেছিস? হ্যাঁ মা, রমেশ লুকিয়ে লুকিয়ে ঋণের কাগজ দেখছিল, আর ছোট বউ বলছিল এই অভাবের সংসারে নাকি থাকা যায় না। আর দেরি করো না দিদি, এখনই ছোট বউকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করো, নইলে সংসারটাই ভেঙে চুরমার হবে। এত বড় সাহস! আমার সাজানো সংসারে আগুন লাগানোর ফল ভালো হবে না। আমি এর শেষ দেখে ছাড়বো। রমেশ, রান্নাঘরের মাঝার একদিকের দড়ি ছিঁড়ে হাঁড়ি পাতিল সব খালের পানিতে পড়ে যাচ্ছে। সব শেষ হয়ে গেল। সুনিতা, তুমি ওখান থেকে সরো, পানির স্রোত বড্ড বেশি। মাচাটা পুরো ধসে গেলে তুমিও খালের পানিতে পড়ে ভেসে যেতে পারো। রমেশ, তুই ছোট বউকে ঘরের ভেতরে নিয়ে যা। আমি একা এই জ্বলন্ত উনুন আর চালের হাঁড়িটা কোনো মতে ধরে রাখছি। না দাদা, আমি যাব না। এই উনুন আর খাবার নষ্ট হলে কাল সকালে কি খাবে মা বাবা? আমি ওপাশের খুঁটিটা শক্ত করে ধরছি। অমিত দাদা, আমি ওপাশ থেকে দড়ি দিয়ে বাঁধছি, তুমি লগিটা দিয়ে মাচার তলাটা একটু ঠেকিয়ে রাখো, দ্রুত করো। সাবাস রমেশ। ছোট বউ, তুমি হেরিকেনটা উঁচুতে তুলে ধরো, যাতে আমরা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে গিটটা ঠিকঠাক দেখতে পারি। হ্যাঁ দাদা, আমি শক্ত করে ধরে আছি। আপনারা জলদি হাত চালান। এই বিপদে আমাদের একসাথে ঘর বাঁচাতেই হবে। দড়িটা বাঁধা হয়ে গেছে রে রমেশ। আজকে ছোট বউ যদি ভয় পেয়ে ঘরে পালিয়ে যেত, তবে আমাদের কালকে উপোস থাকতে হতো। সরস্বতীর শান্তির কথায় শেষ পর্যন্ত সত্যি হলো গো। এই দেখো, রমেশের ঋণের কাগজ শহরের দালালের কাছ থেকে অনেক টাকা ধার করেছে। তাহলে বড় বউ আর শান্তি ভুল বলেনি। ছোট বউ আর ছোট ছেলে মিলেই অভাবের সংসারটা ভাঙার জন্যই শহরে যাওয়ার ফোন দিয়ে এটেছে। মা, আপনি নিজের মুখে আর অমন অলক্ষণে কথা বলবেন না। রমেশ ধার করেছে সত্যি, কিন্তু ভিটে মাটি বিক্রির কথা সম্পূর্ণ মিথ্যে। তবে এই কাগজগুলো কিসের বৌমা? তুমি সব জেনেও কেন আমাদের কাছে এ সমস্ত মস্ত বড় সত্যটা এতদিন লুকিয়ে রাখলে?
আমি রমেশের ভুলটা শুধরে নেওয়ার জন্য সময় চেয়েছিলাম বাবা। আমি তো এবারে আলাদা কোনো সংসার করতে চাইনি, শুধু একটু সম্মান চেয়েছিলাম। কিন্তু শান্তি যে বলল তুই নাকি কবিতাকে হিংসে করিস আর এই খালের ধারের ভাঙা ঘরে থাকতে তোর ঘেন্না করে। শান্তি পিসি নিজের স্বার্থের জন্য আপনাদের কানে বিষ ঢেলেছে মা। কাল রাতের ঝড়ে আমি কি নিজের জীবন বাজি রেখে রান্নাঘর আগলাইনি? হ্যাঁ বৌমা, কাল রাতে তুই না থাকলে তো আমরা ভেসে যেতাম রে। আমারই বুঝতে ভুল হয়েছিল, শান্তি আমাদের ভাঙতে চেয়েছিল। অমিত ভাই, রমেশ, আর দেরি করো না, পানি এখন একটু স্থির আছে। এই বেলা আমাদের নৌকা নিয়ে সদরে গিয়ে একটু খাবার আর ওষুধ আনতে হবে। হ্যাঁ বিপ্লব, ঘরে চাল টাল প্রায় শেষ, কিন্তু রমেশকে সাথে নিয়ে লাভ কি? ও তো নৌকার দাঁড় টানতেও ঠিক মতো জানে না। দাদা, আমি হয়তো সব কাজ পারি না, কিন্তু আজ এই বিপদের দিনে আমি ঘরে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আমাকে সাথে নাও। অমিত ভাই, রমেশকে দোষ দিও না। এই দুর্যোগে দুই ভাই যদি এক না হও তবে খালের স্রোত একাই তোমাদের গ্রাস করবে। ঠিক বলেছিস বিপ্লব। রমেশ, তুই নৌকার মাঝখানে বস আর এই লগিটা শক্ত করে ধরে রাখিস। হ্যাঁ, সাবধানে করিস সব। তুমি কোনো চিন্তা করো না দাদা, আমি আমার সব শক্তি দিয়ে তোমাকে সাহায্য করব। আমরা দুজনে মিলেই এই সংসারটাকে টেনে তুলব। আজকে বুঝলাম রমেশ, এই খাল আমাদের আসল শত্রু না, আমাদের ভেতরের এই অবহেলা আর বিভাজনই আমাদের আসল শত্রুর। এই তো খালের ধারের আসল জোয়ানের মতো কথা। নাও অমিত ভাই, দাঁড় টানো, আমাদের দ্রুত সদরে পৌঁছতে হবে। ছোট বউ, উঠানের পানি তো নেমে গেল রে। তাই রোদে ভেজা চালগুলো কুলোয় করে না ঝরালে তো দুদিনেই সব পচে যাবে। হ্যাঁ দিদি, আমি চালগুলো রোদেই দিতে এসেছি। কাল রাতে ঝড়ের পর থেকে আপনার সাথে আমার আর একটাও কথা হয়নি। আমার বড্ড লজ্জা লাগছে রে। শান্তি পিসির উস্কানিতে পড়ে আমি তোকে কত বড় বড় কথা শুনিয়েছি, হিংসে করেছি। ওসব পুরনো কথা ভুলে যান দিদি। আমি তো শহর থেকে এসেছিলাম, এই সংসারের নিয়ম কানুন কিছুই বুঝতাম না, তাই হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে। তুই তো শহরের আদুরে মেয়ে, তাও এই বন্যা কষ্টের মধ্যেও যেভাবে কোমর বেঁধে খাটলি তা দেখে আমার নিজের ওপরে ঘেন্না হচ্ছে। আমি তো শুধু এই পরিবারের নিজের একটা ছোট্ট জায়গা চেয়েছিলাম দিদি। আপনাদের পর ভেবে কষ্ট দেবার কোনো ইচ্ছে ছিল না। তুই আমার পরেই আছিস রে ছোট বউ। আজ থেকে তুই আমার নিজের বোন। চল দুজনে মিলে ঘরের বাকি কাঁথাগুলো রোদে দিই। হ্যাঁ দিদি, আপনি ওদিকের আলনাটা ধরুন, আমি ভেজা চালের থালাটা রোদে বসিয়ে দিয়ে আসছি। দেখলে তো সরস্বতী, প্রকৃতির এই ভীষণ ঝড় বাদলাও শেষ পর্যন্ত কেটে গেল। আমাদের এই খালের ধারের ভাঙা ভিটে মাটি কিন্তু আজকে আবার নতুন আলোয় সেজে উঠেছে। হ্যাঁ গো, খালের এই উপচে পড়া পানি আমাদের ঘরের দেওয়াল হয়তো কিছুটা ভেঙেছে, কিন্তু সুনিতার মতো লক্ষ্মী বউ আমাদের পুরো পরিবারটাকে এক করে দিয়েছে। মা, আপনি অমন করে বললে আমার লজ্জা লাগে। এই খালের ধারের জীবনটাই তো এখন আমার আসল পরিচয়। আপনাদের আশীর্বাদই আমার চলার পথ। প্রথম প্রথম শহর থেকে এসে তোমার বড্ড কষ্ট হচ্ছিল বৌমা। আমি তোকে কত অপমান করেছি রে মা, তোকে চোর ভেবেছি, অথচ তুই নিজের সবটুকু দিয়েই ভাঙা ঘরের সম্মান আর একতা বাঁচালি। আমাদের ঘরে সেই পুরনো ভুল বোঝাবুঝি তো খালের প্রাণের স্রোতের মতোই ভেসে গেছে মা। এখন থেকে আমরা সবাই মিলেমিশে নতুন এক সংসার করব। একদম ঠিক বলেছিস মা। ঘর ভাঙলেও আমাদের ভেতরের এই ভালোবাসা আর একতার জোর কোনোদিন ভাঙবে না।